বিবিসি বাংলা। আপনি জানেন কি আপনার প্রতিদিনের পানিতে থাকতে পারে হাজারো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ। আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ। শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি রয়েছে, বিবিসিকে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো জানিয়েছেন। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকির মুখে কি করবে নেটো আর ইউরোপীয় ইউনিয়ন? বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির। ইরানকে নরক দেখানোর হুমকি দিলেন ট্রাম্প। গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর নীরবতা দেশের জন্য উদ্বেগজনক। নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ। এবং মিয়ানমার থেকে ছোড়া গুলি লাগলো বাংলাদেশের গায়ে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বিবিসিকে বলেছেন তিনি বিশ্বাস করেন এখনো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের একটি বাস্তব হুমকি রয়েছে। পেট্রো বলেন যুক্তরাষ্ট্র অন্যান্য দেশকে তাদের সাম্রাজ্যের অংশ হিসেবে দেখছে। এর আগে ট্রাম্প সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন কলম্বিয়াকে। তিনি বলেন যুক্তরাষ্ট্র বিশ্বকে শাসন করা থেকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি আরও অভিযোগ করেন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এজেন্টরা নাৎসি ব্রিগেডের মতো আচরণ করছে। অপরাধ ও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে ট্রাম্প আইসিইর কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন। বিবিসি এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলা এবং নিকোলাস মাদুরোকে অপহরণ করার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন কলম্বিয়াকে লক্ষ্য করে একটি সামরিক অভিযানের বিষয়টি ভালো শোনাচ্ছে। ট্রাম্প একাধিকবার পেট্রোকে সাবধান থাকতে বলেছেন, যা পেট্রো কঠোরভাবে নিন্দা করেছেন। বুধবার সন্ধ্যায় ট্রাম্প ও পেট্রোর মধ্যে ফোনালাপ হয়। এরপর ট্রাম্প বলেন তিনি শিগগিরই হোয়াইট হাউসে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। বুধবার রাতে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন পেট্রোর সঙ্গে তার কথোপকথন ছিল বিরাট সম্মান। কলম্বিয়ার এক কর্মকর্তা তখন বলেন আলোচনায় উভয় পক্ষের বক্তব্যে 180 ডিগ্রি পরিবর্তন লক্ষ্য করা গেছে। তবে বৃহস্পতিবার পেট্রোর বক্তব্যে বোঝা যায় সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি বিবিসিকে বলেন ফোনালাপটি প্রায় 1 ঘন্টার মতো স্থায়ী হয়েছিল, যার বেশিরভাগ সময় আমি কথা বলেছি এবং আলোচনার বিষয়ের মধ্যে ছিল কলম্বিয়ায় মাদক পাচার, ভেনেজুয়েলা নিয়ে কলম্বিয়ার দৃষ্টিভঙ্গি এবং ল্যাটিন আমেরিকা জুড়ে যুক্তরাষ্ট্রকে ঘিরে যা ঘটছে। পেট্রো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিবাসন দমন কার্যক্রমের তীব্র সমালোচনা করে আইসিই এজেন্টদের বিরুদ্ধে নাৎসি ব্রিগেডের মতো আচরণের অভিযোগ তোলেন। একজন উন্মাদ ব্যক্তি যদি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হন, তাহলে তিনি যে বিশ্ববাসীর জন্য কতটা বিপজ্জনক হতে পারেন তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক উদ্ভট ও বিতর্কিত কাজ করেই যাচ্ছেন তিনি। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য করতে চাওয়া, বিশ্বের সব দেশের পণ্যের উপর ইচ্ছে মতো শুল্ক আরোপ করা, আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করা, সন্ত্রাসী কায়দায় স্ত্রী সহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া, ক্রমাগত ডেনমার্কের গ্রিনল্যান্ড দ্বীপ দখল করার হুমকি প্রদান করা, ল্যাটিন আমেরিকান ও ক্যারিবিয়ান বিভিন্ন দেশের উপর আক্রমণের হুমকি সহ বিভিন্ন কার্যকলাপ
কার্যকলাপের মাধ্যমে অস্থিতিশীল করে তুলেছেন পুরো বিশ্বকে ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের জন্য স্থায়ী শান্তি চুক্তিতে আরও অগ্রগতি আনার লক্ষ্যে মঙ্গলবার তথাকথিত কোয়ালিশন অব দ্য উইলিং, যার সদস্যদের বড় অংশই ইউরোপীয় নেতা, সেই কোয়ালিশন অব দ্য উইলিং এর নেতারা ফ্রান্সের প্যারিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূতদের সঙ্গে বৈঠকে বসেন। রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটানোর একটি পরিকল্পনা 90% এগিয়ে গেছে, এমন জোরালো দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। ফলে ওই কক্ষে উপস্থিত কেউই আমেরিকানদের পাশে রাখার বিষয়টি ঝুঁকির মুখে ফেলতে চাননি। প্যারিসের জাঁকজমকপূর্ণ বৈঠকে গ্রিনল্যান্ড ইস্যু ছিল সেই বড় অস্বস্তিকর বাস্তবতা। অস্বীকার করা যায় না এমন সমস্যা হলেও সেটিকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছিল। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এর আয়তন জার্মানির 6 গুণ। এটি আর্কটিক অঞ্চলে অবস্থিত, তবে এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ড। ট্রাম্প জোর দিয়ে বলেছেন তিনি গ্রিনল্যান্ড চান। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য সেটি প্রয়োজন। প্যারিসের বৈঠকে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন উপস্থিত ছিলেন। সেখানে অংশ নেওয়া বহু নেতার ইউরোপীয় ইউনিয়নভুক্ত এলাকার গুরুত্বপূর্ণ মিত্র তিনি। যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ নেটো মিত্রও তিনি। এই দেশগুলোর কোনোটি ডোনাল্ড ট্রাম্পকে বিরূপ করতে চায় না, কিন্তু ওয়াশিংটন ও কোপেনহেগেনের রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকা ইউক্রেন নিয়ে আলোচনার ফাঁকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপের শক্তিধর 6টি দেশ একটি যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে তারা বলেন, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা যুক্তরাষ্ট্র সহ নেটো মিত্রদের সঙ্গে মিলেই যৌথভাবে নিশ্চিত করতে হবে এবং ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সংক্রান্ত বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডেরই। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, তারা গ্রিনল্যান্ড অধিগ্রহণের জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। সবই একতরফা। দ্বীপটি কেনার বিষয়টিও এর মধ্যে রয়েছে। ইউরোপীয় নেতাদের জন্য ভীতিকর বার্তা হিসেবে হাজির হলো হোয়াইট হাউসের সেই বিবৃতি, যা প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট উপস্থাপন করেন। এতে বলা হয়, কমান্ডার ইন চিফের হাতে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ব্যবহার সবসময় একটি বিকল্প। এটি অবশ্য প্রথমবার নয় যে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা প্রকাশ করেছেন। তবে বিশেষ করে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে ইউরোপে বন্ধ দরজার আড়ালে অনেকে এই ধারণা নিয়ে ঠাট্টা করেছিলেন। কিন্তু সপ্তাহান্তে ভেনেজুয়েলায় ট্রাম্প প্রশাসনের বিতর্কিত সামরিক হস্তক্ষেপের পর কেউ আর হাসছেন না। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রত্যক্ষ মদদে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরানের কর্তৃপক্ষ। এর ফলে শুক্রবার থেকে বাইরের বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। একই সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিদেশি ভাড়াটেদের কোনো ছাড় দেওয়া হবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার ইরান থেকে কোনো ফোন কল বাইরে যাচ্ছে না এবং বাইরে থেকে সেখানে ফোন করা সম্ভব হচ্ছে না। অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে এবং ইরানের অনলাইন নিউজ পোর্টালগুলো ঠিকমতো আপডেট হচ্ছে না। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে কাজ করার অভিযোগ তুলেছেন সর্বোচ্চ নেতা খামেনি। তিনি বলেন, দাঙ্গাকারীরা সরাসরি সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। ইরান কোনোভাবেই বিদেশিদের চোর বা ভাড়াটেদের এমন কর্মকাণ্ড সহ্য করবে না। খামেনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, গত রাতে তেহরানে একদল দাঙ্গাকারী রাষ্ট্রীয় ভবন ধ্বংস করেছে শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মন জয় করতে। তিনি ট্রাম্পকে নিজের দেশ সামলানোর পরামর্শ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ভিডিওতে দেখা গেছে বাস, গাড়ি, মোটরসাইকেল এবং মেট্রো স্টেশন ও ব্যাংক আগুনে জ্বলছে। কাস্পিয়ান সাগর তীরবর্তী রাসত শহরের এক সাংবাদিক জানান, সেখানকার পরিস্থিতি এখন যুদ্ধক্ষেত্রের মতো। সব দোকানপাট ধ্বংস হয়ে গেছে। কর্তৃপক্ষ এই নাশকতার জন্য নির্বাসিত বিরোধী গোষ্ঠী পিপুলস মুজাহিদিন অর্গানাইজেশনকে দায়ী করেছেন। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে সহিংস অভিযান চলার মধ্যে আবারও কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে দেশটিকে নরক দেখতে হবে।
সাম্প্রতিক সহিংস দমন পীড়নের প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্য করেন। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। ইরানের শাসক গোষ্ঠীকে সতর্ক করে ট্রাম্প বলেছেন, শান্তিপূর্ণভাবে রাস্তায় নামা মানুষের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি ব্যবহার করলে তার ভয়াবহ পরিণতি হবে। দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সম্প্রতি ইরানের বিভিন্ন শহরে ইসলামী প্রজাতন্ত্র বিরোধী বিক্ষোভ জোরালো আকার নিয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং নিরাপত্তা বাহিনীর কঠোর আচরণে ক্ষুব্ধ জনগণ রাস্তায় নেমে স্বাধীনতা ও শাসন পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছেন। এর জবাবে ইরান সরকার ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা সীমিত করেছে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। পূর্বে ট্রাম্প একাধিকবার ইরান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের দমন করতে গিয়ে যদি হত্যাকাণ্ড চালানো হয় তাহলে যুক্তরাষ্ট্র চুপ থাকবে না। সর্বশেষ মন্তব্যে তিনি আবারও একই সুরে কথা বলেছেন বলে জানিয়েছে, ইরানি জনগণের উপর সহিংসতা চালালে তার কঠিন মূল্য দিতে হবে তেহরানকে। ইরান সরকার বিদেশি হস্তক্ষেপের নিন্দা করে বলেছে, দেশটির আভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি। সংসদ নির্বাচন নিয়ে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে, তবে তাদের মধ্যে নিষ্ক্রিয়তা দেখা যাচ্ছে গণভোট নিয়ে। বহুল প্রত্যাশিত রাষ্ট্র সংস্কার সম্পর্কিত এই গণভোট নিয়ে দলগুলোর নীরবতা সরকারকে ভাবাচ্ছে। এই কারণে জাতীয় নির্বাচন নিয়ে সরকার আশাবাদী হলেও গণভোট নিয়ে নিষ্ক্রিয়তা তাদের হতাশ করেছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করা রাজনৈতিক দলগুলো সহ গণতন্ত্রকামী মানুষের পবিত্র দায়িত্ব। রাজনৈতিক দলগুলো মানুষের এই আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে থাকবে বলে আশা করা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্য হচ্ছে, রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত গণভোটের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার তো করেনি, বরং কোথাও কোথাও নেতিবাচক প্রচারের তথ্য পাওয়া যাচ্ছে। কয়েকটি জেলা উপজেলার বড় রাজনৈতিক দলের কয়েকজন নেতার না ভোটের পক্ষে প্রচার চালানোর বক্তব্যকে আমলে নিয়ে কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ভবিষ্যৎ পথ নির্দেশের জন্য এটি অশুভ ইঙ্গিত। রাজনৈতিক দলগুলোকে তাদের নিজ নিজ দলের অবস্থান এখনই পরিষ্কার করা উচিত বলেও তারা মনে করেন। অপরদিকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য হচ্ছে, সরকারের পক্ষ থেকে হ্যাঁ এর পক্ষে প্রচারে ঘাটতি রয়েছে। রাষ্ট্রের সব ধরনের প্রচার মাধ্যম সরকারের নিয়ন্ত্রণে, কাজেই জনমত গঠনে সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি। তাছাড়া এ বিষয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়ার ঘাটতি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য হচ্ছে, গণভোটের সফলতার উপর সরকারের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করছে। কাজেই রাজনৈতিক দলগুলোকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারে যুক্ত করার ক্ষেত্রে সরকারকেই উদ্যোগ নিতে হবে। 2026 শিক্ষাবর্ষের নতুন পাঠ্য বইয়ে বড় ধরনের পরিবর্তন পরিমার্জন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বইয়ে মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ঘোষণা, পরবর্তী রাজনৈতিক শাসন ব্যবস্থা এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের তথ্য নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে পাঠ্য বইয়ের গুণমান উন্নত করা হয়েছে। নতুন পাঠ্য বই পর্যালোচনায় দেখা যায়, ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হিসাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়েছে। আগে এসব বইয়ে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করা ছিল। এছাড়া দেশের রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় মহান মুক্তিযুদ্ধ, 1990 এর গণঅভ্যুত্থান, 2024 জুলাই গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনার পতন ও তার পলায়নের তথ্যও তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলা ও ইংরেজি বইয়েও কিছু পরিমার্জন করা হয়েছে। সংশোধিত পাঠ্য বইগুলো 1 জানুয়ারি থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণ শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির ভেরিফাইড ফেসবুকে সাক্ষাতের সময়কার একটি ছবি পোস্ট করে জানানো হয়েছে, আজ শুক্রবার বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন
বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। কক্সবাজারের টেকনাফে সীমান্তের উপারে মিয়ানমারে গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার 9 জানুয়ারি সকালে উপজেলার হোয়াইক্যাংয়ে উত্তরপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় নদীতে মাছ ও কাঁকড়া শিকারের সময় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে আলমগীর নামে 31 বছর বয়সী এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি টেকনাফের হোয়াইক্যাং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী গ্রামের বাসিন্দা সৈয়দ আহমদের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি স্বীকার করে উখিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক 64 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সকালে মিয়ানমার সীমান্তের উপারে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে সকাল থেকে। তারই সীমান্তবর্তী বসবাসকারীদের নিরাপদে থাকতে বলা হয়েছে। এছাড়া গতকাল এক জেলে নাফ নদে গুলিবিদ্ধ হয়েছেন। তবে আমরা সীমান্তে সতর্ক অবস্থানে আছি। গুলিবিদ্ধ জেলের পরিবার জানায়, গতকাল বিকেলে এক সহযোগীকে সঙ্গে নিয়ে নৌকায় করে নাফ নদে মাছ ও কাঁকড়া আহরণের জন্য গিয়েছিলেন আলমগীর। তারা নাফ নদের মধ্যভাগে জেগে ওঠা বিলাসীর দ্বীপ নামের জলসীমানায় পৌঁছালে হঠাৎ মিয়ানমারের দিক থেকে গুলি ছোঁড়া হয়। এ সময় একটি গুলি এসে আলমগীরের বাঁ কাঁধে লাগে। আহতের ভাই ইউনুস বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর সঙ্গে থাকা সহযোগী দ্রুত আলমগীরকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে আলমগীরকে প্রথমে উখিয়ায় কুতুব পালংয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সীমান্তের বাসিন্দারা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এরই সূত্র ধরে শুক্রবার সকালেও গোলাগুলির ঘটনা ঘটে। নাফ নদে জেগে ওঠা দুটি দ্বীপের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দেশটির রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসা ও রোহিঙ্গা নবী হুসেন বাহিনীর মধ্যে প্রায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও সশস্ত্র সংঘর্ষে জড়িয়েছে আরএসও। উপার সীমান্তের তোতারদিয়া, হাসিমের দিয়া, বিলাসী দ্বীপ ও হসের দিয়া এলাকায় দখল ও পুনরুদ্ধার ঘিরে এই ঘটনা ঘটেছে। দীর্ঘ 1 বছর শান্ত থাকার পর নতুন করে বিস্ফোরণে আতঙ্কে রয়েছেন সীমান্তের অন্তত 8,000 মানুষ। ঝুঁকিতে পড়েছেন নাফ নদে মাছ ধরা হাজারো জেলে। হোয়াইক্যাং সীমান্তের বিওপির কাছাকাছি উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ শহীদ বলেন, আজকেও সকাল থেকে বেশ কয়েকটি গোলার বড় ধরনের বিকট শব্দ পাওয়া গেছে। এছাড়া গতকাল গুলিতে এক জেলে আহত হন। সব মিলিয়ে এখানকার লোকজন খুব ভয়ভীতির মধ্যে আছেন। জানতে চাইলে টেকনাফের হোয়াইক্যাং পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র বলেন, আজকে সকালেও মিয়ানমার সীমান্তে গোলার শব্দ পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় লোকজন। এছাড়া গতকাল হোয়াইক্যাং সীমান্তে নাফ নদে মাছ ও কাঁকড়া শিকারে গিয়ে বাংলাদেশি এক জেলে গুলিবিদ্ধ হন। তবে কার গুলিতে ওই জেলে আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া সীমান্তে উপারে প্রায় সময়ই গোলাগুলির শব্দ শুনতে পায় সীমান্তের বাসিন্দারা। এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মুস্তফা লালু বলেন, সকাল থেকে আমার এলাকায় সীমান্তের উপারে গোলার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। এছাড়া একজন জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। ফলে সীমান্তের লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে সীমান্তে আমাদের বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বলেন, হোয়াইক্যাং সীমান্তে গোলাগুলির ঘটনায় সীমান্তে বসবাসকারী মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ জেলে পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের হুমকি রয়েছে, বিবিসিকে জানিয়েছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকির মুখে কি করবে নেটো আর ইউরোপীয় ইউনিয়ন? বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি খামেনির। ইরানকে নরক দেখানোর হুমকি দিলেন ট্রাম্প।
গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর নীরবতা দেশের জন্য উদ্বেগজনক। নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ। এবং মিয়ানমার থেকে ছোড়া গুলি লাগলো বাংলাদেশির গায়ে। প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল সকাল 10:30টায় বিবিসি প্রত্যুষা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, শুভরাত্রি।